চোরের মায়ের বড় গলা প্রবাদটি একদম বাস্তব প্রমাণ হলো গাইবান্ধার এই হরিদাস। মুখে ধর্মের বুলি আওড়ে ভেতরে ভেতরে সে দেশকে জ্বালিয়ে দেওয়ার এক গভীর ষড়যন্ত্রে মেতেছিল। ভেবেছিল ৮১ ফুট উঁচু রামমূর্তি বানানোর বিশাল আয়োজনের আড়ালে সে যা খুশি তাই করবে। তার ধারণা ছিল ইন্ডিয়ার রয়ের সাথে তলে তলে খাতির রাখলে দেশের কেউ তার টিকিটিও ছুঁতে পারবে না। কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না। র্যাবের জালে ধরা খাওয়ার পর এবার চলছে কড়া ডিম থেরাপি, আর তাতেই বেরিয়ে আসছে হরিদাসের আসল চেহারা। কিভাবে একজন সাধারণ এসি মেকার রাতারাতি কোটি টাকার মালিক হলো, আর ৯ কোটি টাকার ফান্ড দিয়ে দেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর ছক কষলো, সেই চাঞ্চল্যকর সত্যি এখন দিনের আলোর মতো পরিষ্কার। উত্তরের শান্ত জেলা গাইবান্ধা বরাবরই একটি ছিমছাম এলাকা হিসেবে পরিচিত। এখানকার পলাশবাড়ি উপজেলার মানুষজন যুগের পর যুগ ধরে নিজেদের ভিতরে দারুণ সম্প্রীতি বজায় রেখে আসছিল। কিন্তু এই শান্ত জনপদের আড়ালেই যে এত বড় এক ভয়ঙ্কর ফাঁদ পাতা হচ্ছিল তা এলাকার সহজ সরল মানুষগুলো ঘূর্ণাক্ষরেও টের পায়নি। এই পুরো চক্রান্তের মূল হোতা হরিদাস ছিল এই পলাশবাড়িরই এক ছাপোষা ঘরের সন্তান। এলাকায় তাকে সবাই একজন সাধারণ কৃষক হিসেবে চিনত। কৃষিকাজের পাশাপাশি সে টুকটাক এসি মেরামতের কাজ করে নিজের জীবিকা নির্বাহ করত। সবার চোখে সে ছিল একজন অতি সাধারণ মানুষ, কিন্তু এই সাদাসিধা চেহারার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর চতুর খেলোয়াড়, যে কিনা নিজের দেশকে বিক্রি করে দেওয়ার জন্য ভেতরে ভেতরে বিশাল এক জাল বুনছিল। তার এই অভিনব চালাকির শুরুটা কিন্তু আজকের নয়, অনেক বছর আগে থেকেই সেই নোংরা খেলার প্রস্তুতি নিচ্ছিল। হরিদাসের অতীত ঘাটলে এমন সব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে যা শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। জানা যায় সে যখন ক্লাস 6-এ পড়তো ঠিক তখনই সে বাংলাদেশ ছেড়ে ভারতে পাড়ি জমায়। এত ছোট বয়সে তার ভারতে যাওয়ার পেছনের আসল কারণটা ছিল আরো বেশি ভয়ঙ্কর। সেখানে যাওয়ার পর মোদী প্রশাসনের গোপন কেন্দ্র সাউথ ব্লকে তার মগজ পুরোপুরি ধোলাই করা হয়। এমনকি সেখানে তাকে দিনের পর দিন বিশেষ গোয়েন্দা ট্রেনিং দেওয়া হয়। রয়ের গোপন এজেন্ট হিসেবে গড়ে তোলার জন্য সব রকম কৌশল শেখানো হয় তাকে। ট্রেনিং শেষে মোদী সরকারের ইশারায় সে পুনরায় বাংলাদেশে ফিরে আসে। তবে এবার সে ফিরে সম্পূর্ণ এক নতুন মিশন আর ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে। দেশে ফিরে হরিদাস শুরু করে তার আসল ভেলকিবাজি। রয়ের বিশ্বস্ত গুপ্তচর হিসেবে দেশের ভেতরে কাজ করার জন্য সে বেছে নেয় এক অভিনব পথ। নিজের হিন্দু ধর্মের পরিচয় পুরোপুরি লুকিয়ে হঠাৎ করেই সে তৌহিদ ইসলাম নাম রেখে বসে। ধর্মের লেবাস পাল্টে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব জায়গায় ঘাপটি মেরে ঢোকার এক নিখুঁত ছক কষে সে। তার প্রধান উদ্দেশ্য ছিল এই নতুন পরিচয়ের আড়ালে দেশের প্রশাসনকে ঘোল খাইয়ে নিজের গোপন কাজ হাসিল করা। তারেক সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সেই নিখুঁত ছদ্মবেশ নিয়েছিল। এরপর তৌহিদ ইসলাম নাম ধারণ করে সে সমাজের উঁচু স্তরের মানুষদের সাথে মেলামেশা শুরু করে। নিজেকে একজন সাচ্চা দেশপ্রেমিক হিসেবে জাহির করে সে সবার বিশ্বাস অর্জন করার চেষ্টা করে, কিন্তু পাপ বাপকেও ছাড়ে না। তারেক সাহেবের কড়া নির্দেশে যখন দেশজুড়ে দুর্নীতিবাজ আর গুপ্তচরদের বিরুদ্ধে কড়া শুদ্ধি অভিযান শুরু করা হলো, তখন এই বহুরূপী আসল মুখোশ খসে পড়তে আর বেশি সময় লাগেনি। প্রশাসনের কড়া নজরদারিতে তার সব গুমর একে একে ফাঁস হতে শুরু করে। শুধু কি তাই, ছদ্মবেশের এই ভেলকিবাজির পাশাপাশি সে মেতেছিল টাকার পাহাড় গড়ার এক নোংরা খেলায়। হরিদাসের এই বিশাল সাম্রাজ্য আর ব্যাংক অ্যাকাউন্টের হিসেব মেলাতে গিয়ে খোদ সিআইডির তদন্তকারী কর্মকর্তাদেরই চোখ কপালে ওঠার জোগাড়। যে লোকটা একজন সামান্য এসি মেকার ছিল, তার নামে বেনামে থাকা 5টি আলাদা ব্যাংক অ্যাকাউন্টে বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে ঢুকেছে নগদ 9 কোটি 35 লাখ টাকা। এই বিপুল পরিমাণ টাকার উৎস কি তা জানতে চাইলে প্রশাসনের কাছে সে রীতিমতো আমতা আমতা করে শুরু করে। এতগুলো টাকা কোথা থেকে এলো তার কোনো বৈধ কাগজের ছিটে ফোঁটাও সে দেখাতে পারেনি। একজন সাধারণ মানুষের অ্যাকাউন্টে হুট করে এত বিশাল অঙ্কের টাকা আসার বিষয়টি তদন্তকারীদের মনে গভীর সন্দেহের জন্ম দেয়। এরপর সিআইডি তার এই টাকার আসল উৎস খুঁজতে মাঠে নামে, আর তখনই বেরিয়ে আসে একটার পর একটা ভয়ঙ্কর সব সত্যি। সিআইডির জালে ধরা পড়ার পর তাকে যখন ঢাকার আদালতে তোলা হয়, তখন তার পক্ষের আইনজীবীরা রীতিমতো হাস্যকর সব যুক্তি দাঁড় করায়। তারা দাবি করে দেশের বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি নাকি গাইবান্ধায় রাম মন্দির বানানোর জন্য ও বিশাল অঙ্কের টাকা অনুদান হিসাবে দিয়েছেন। কিন্তু আদালতের কাঠগড়ায় এমন খোঁড়া যুক্তি একদমই ধোপে টিকেনি। রিমান্ডের কঠিন নাকানি চুবানি খেয়ে একে একে বেরিয়ে এসেছে তার সব আসল রূপ। জানা গেছে পতিত স্বৈরাচার হাসিনা সরকারের বড় বড় নেতাদের সাথে তার নিয়মিত ওঠা বসা ছিল। বিশেষ করে শেখ সেলিমের নাম ভাঙিয়ে সে কোটি কোটি টাকার প্রতারণার জাল বিছিয়েছিল সারা দেশে। শেখ সেলিমের মতো নেতাদের ছায়াতলে থেকে সে নিজেকে ধরাছোঁয়ার বাইরে ভাবত। সে ভেবেছিল তার এই মাতব্বরি সারা জীবন চলবে আর কেউ তাকে ছুতে পারবে না। তার সব তেলেসমাতি আজ পুরোপুরি
ধরাশয়ী। কিন্তু টাকার পাহাড় গড়ার পরেও হরিদাসের নজর পড়ে সরকারি জমির উপর। সরকারি খাস জমির উপর 81 ফুট উঁচু বিশাল রামমূর্তি বানানোর নামে মূলত এক ভয়ঙ্কর নীল নকশা বাস্তবায়ন করতে চেয়েছিল সে। পলাশবাড়ির যে এলাকায় হিন্দু মুসলিম যুগের পর যুগ শান্তিতে বসবাস করে আসছিল, সেখানে সে একা হাতে অশান্তির বিষ বাষ্প ছড়িয়ে দেয়। মূলত মন্দির নির্মাণের নাম করে সে বিশাল এলাকা দখল করার পায়তারা শুরু করে। স্থানীয়দের তথ্য মতে সে ওই এলাকায় আসার পর থেকে সাধারণ মানুষের সাথে তার কথায় কথায় ঝগড়া লেগেই থাকতো। তার উগ্র আচরণ আর অহংকারী দাদাগিরিতে স্থানীয় হিন্দু মুসলিম সবাই চরম অতিষ্ঠ হয়ে উঠেছিল। এলাকার মানুষের মনে সারাক্ষণ একটা অজানা ভয় কাজ করত। তার এই মাতব্বরি আসলে এমনি এমনি ছিল না, এর পেছনে কাজ করছিল বিশাল এক রাজনৈতিক চক্রান্ত। হরিদাস চেয়েছিল এলাকার শান্তি নষ্ট করে এমন একটা পরিবেশ তৈরি করতে যাতে সবাই নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। এই বিশাল মূর্তির আড়ালে মূলত সংখ্যালঘু কাঠ খেলার নোংরা পায়তারা চলছিল। হরিদাসের মূল কাজ ছিল ওই 9 কোটি টাকার অবৈধ ফান্ড ব্যবহার করে সারা দেশে একটি ভয়ঙ্কর হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো, অর্থাৎ দাঙ্গা লাগিয়ে বহির্বিশ্বের কাছে তারেক সরকারকে একটি চরম ব্যর্থ রাষ্ট্র হিসাবে প্রমাণ করার গভীর চক্রান্ত ছিল এটি। আর এই ঘোলা পানিতে মাছ শিকার করে বিজেপি শক্তির সাহায্যে পতিত স্বৈরাচারকে আবার ক্ষমতার গদিতে বসানোর দিবাস্বপ্ন দেখেছিল তারা। শুধু তাই নয়, রংপুর বিভাগকে বাংলাদেশ থেকে চিরতরে আলাদা করে ফেলার এক ভয়ঙ্কর ফাঁদ পাতা হয়েছিল এই বিশাল প্রজেক্টের আড়ালে। মোদী প্রশাসনের ইশারায় সে চেয়েছিল উত্তরের এই শান্ত জেলাকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কেন্দ্রবিন্দু বানাতে। কিন্তু দেশের সচেতন মানুষ আর তারেক প্রশাসনের করা নজরদারির কারণে তাদের সেই ভয়ঙ্কর স্বপ্ন এখন পুরোপুরি শনির দশায় পরিণত হয়েছে। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত 12ই জুলাই গাইবান্ধার পলাশবাড়ি থেকে এই মাস্টারমাইন্ড হরিদাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সিআইডি। এরপর তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তার জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। আর এই রিমান্ডেই তাকে কঠিনভাবে সাইজ করা হচ্ছে। র্যাবের কড়া জেরার মুখে তার সব দম্ভ আর খেল খতম হয়ে গেছে। যে লোকটা এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকার দম্ভ করত, সে এখন রিমান্ডের ঘেরা টোপে পড়ে হাউমাউ করে কাঁদছে। তার এই পতন প্রমাণ করে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ বেশি দিন পার পায় না। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে বিশাল এক চক্রান্তের মূল হোতাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। হরিদাসের এই পরিণতি দেখে এলাকার সাধারণ মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। গাইবান্ধার স্থানীয় ধর্মপ্রাণ মানুষ এবং মন্দির কমিটির বিচক্ষণতায় বিশাল এক রক্তক্ষয়ী দাঙ্গার হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছে পুরো দেশ। আদতে পরিস্থিতি খারাপ হচ্ছে বুঝতে পেরেই মন্দির কমিটি ওই বিতর্কিত মূর্তি নির্মাণের কাজ দ্রুত স্থগিত করার ঘোষণা দেয়। এতেই হরিদাসের পুরো ছক লেজে গোবরে হয়ে যায়। তবে হরিদাস গ্রেপ্তার হলেও সংখ্যা কিন্তু এখনো পুরোপুরি কাটেনি। তার মতো আরো অসংখ্য চতুর খেলোয়াড় বা স্লিপার সেল ধর্মের লেবাসে দেশের আনাচে কানাচে এখনো লুকিয়ে থাকতে পারে। মোদী প্রশাসনের ইশারায় তারা হয়তো নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনছে রাতের অন্ধকারে। কিন্তু তারেক সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এখন এতটাই সক্রিয় যে কোনো ষড়যন্ত্রকে তারা অঙ্কুরে বিনাশ করতে পুরোপুরি প্রস্তুত। দেশের সাধারণ মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সজাগ। তাই এই ধরনের দালালদের দাঁত ভাঙা জবাব দিতে আর কেউ কখনো পিছপা হবে না। হরিদাসের পরিণতি বলে দেয় দেশের সাথে গাদ্দারি করলে তার ফল কতটা ভয়াবহ হতে পারে। এই পুরো ঘটনাটি আমাদের সবার জন্য একটি বড় শিক্ষণীয় বিষয়। ধর্মের নামে ভণ্ডামি করে যারা ফায়দা লুটতে চায় তাদের দিন শেষ। হরিদাস ভেবেছিল সে খুব চালাক, কিন্তু আইনের হাত অনেক লম্বা। সে যতই ক্ষমতাশালী হোক না কেন আর তাকে যতই বড় বড় গডফাদার পিছন থেকে সাহস দিক না কেন, শেষ পর্যন্ত তাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। তারেক রহমান যেভাবে এই ইস্যুটিকে গুরুত্বের সাথে নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছেন, তাতে করে দেশের সাধারণ মানুষের মনে একটা বিশাল আস্থার জায়গা তৈরি হয়েছে। এখন সবার একটাই প্রত্যাশা যে এই তদন্তের মাধ্যমে হরিদাসের পেছনে লুকিয়ে থাকা বাকি সব রাঘব বোয়ালদেরও খুব দ্রুত আইনের আওতায় আনা হবে। আর তাহলেই দেশ পুরোপুরি নিরাপদ হবে।